আপকামিং প্রাইমারি ইন্টারভিউ যেটা রয়েছে সেখানে আরটি একটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওতে আমি শুধুমাত্র এইটার থিওরিটা নয়, থিওরির সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে বলা আছে, ভিডিওর মাধ্যমে বলা হবে আর কি। থিওরি যতটা থিওরি তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু তথ্য আমি দিয়েছি। শুধুমাত্র তথ্য নয়, শুধুমাত্র এই ভিডিওতে তথ্য নয়, এটার শেষে যে এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আরটি অ্যাক্ট অনুযায়ী বেসরকারি স্কুলের ক্ষেত্রে কত সংরক্ষণ দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে যে প্লেগ্রাউন্ড কি আরটি মানদণ্ডে আছে, এই সমস্ত কিছু তথ্য যেগুলো রয়েছে। ইভেন তোমাদেরকে একটু বড় টাইপের প্রশ্ন এখানে আমি তুলে ধরেছি যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন বলতে কি বুঝো, এগুলো আগে থিওরি পার্টটা পড়ানো হবে, তারপরে তোমরা এখান থেকে দেখতে পাবে। এখানে অনেক প্রশ্ন দিয়েছি আমি, যতগুলো সম্ভাব্য রয়েছে বা যত ধরনের করা যেতে পারে সে সমস্ত কিছু। ইভেন আমি একটু টাফ টাইপেও দিয়েছি যে নো ডিটেনশন পলিসি কোথায় আছে, এই কত নম্বর ধারাতে উল্লেখ করা আছে। এই যে আরটি অ্যাক্ট এখানে পড়লে তোমরা দেখতে পাবে যে টোটাল 38 ধারা রয়েছে যে সময় আরটি অ্যাক্টটা হয়েছিল, এবং টোটাল চ্যাপ্টারটা ছিল সেই সময় 7টা। তো এইটার উপরে যতটা সম্ভব করানো যায় সেই সমস্ত কিছু আমি এই পিডিএফটাতে দিয়েছি, এবং এই ভিডিওটা দেখলেই তোমরা আরটি অ্যাক্ট সম্পর্কে একটা ধারণা পাবে। এইটাতে এই যতটা কমপ্লিট করানো যায় আরটি অ্যাক্টটা ততটা করেছি, এবং আশা করি এটা তোমাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং এটা থেকে প্রশ্ন আসে। আরটি অ্যাক্ট থেকে অবশ্যই আসবে, কারণ এটা তো শিক্ষা সম্পর্কিত আইন, তো সেখান থেকে তো প্রশ্ন আসাটাই উচিত এবং এসেওছে। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট, যেটা রয়েছে সেটা হচ্ছে 2009-এ এই অ্যাক্টটা করা হয়। আমরা আগের যে ভিডিওটা ছিল সে আগের ভিডিওতে পেয়েছিলাম যে আমাদের আর্টিকেল 45, আগের ভিডিওতে যে সংবিধান সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন ইন্টারভিউতে জিজ্ঞাসা করেছিল বা আসতে পারে, সেখানে 45 আর্টিকেলটা খুব গুরুত্বপূর্ণ। এই আর্টিকেলের মধ্যেই দেওয়া ছিল যে আমাদের 0 to 14 এজ পর্যন্ত, 14 বছর বয়স পর্যন্ত আমাদের এই যারা শিশু থাকবে তাদেরকে বিনামূল্যে শিক্ষা প্রদান করা। এখন এই 45 যে যে ধারাটা রয়েছে সেটা কিন্তু আমাদের ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে পড়ছে। এই যে কথাগুলো আমরা বলছি এগুলো জানাটা প্রয়োজন, কারণ এটি একটা খুবই একটা সংক্ষিপ্ত আকারে বলে দেওয়ার মতো জিনিস নয়, কারণ এটা থেকে যদি আবার ভেতর থেকে প্রশ্ন করে তখন সেক্ষেত্রে আমাদের অসুবিধা হতে পারে। তাই আমাদের এই পুরো পার্টটা মানে সঠিকভাবে জানাটারও প্রয়োজন রয়েছে। এই যে 45 আর্টিকেলটা রয়েছে এটা হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এখানে নির্দেশ দেওয়া আছে স্টেটকে যে তুমি কিভাবে, এখানে কথাটার মধ্যে আছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ একটা স্টেট যে পলিসিটা তৈরি করবে সেই পলিসির জন্য ডিরেকশন দেওয়া আছে। সুতরাং 45 আর্টিকেলটা যে উল্লেখ করে দিল সেটা কিন্তু সেটার এগেনস্টে, যেমন ধরো আর্টিকেল 14 রয়েছে, 14টা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে রয়েছে, সেখানে যে সমস্ত লেখা আছে সেটা যদি ভঙ্গ হয় তাহলে আমরা কিন্তু কোর্টে যেতে পারি, আমরা কিন্তু কোর্টে আপিল করতে পারি। কিন্তু 45 আর্টিকেল বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে যতগুলো আর্টিকেল রয়েছে 36 থেকে 51 পর্যন্ত, সেই সমস্ত আর্টিকেলের মধ্যে আমরা কিন্তু কোর্টে যেতে পারি না। তাহলে কি মানে এইটা কিসের জন্য দেওয়া আছে না, একটা আমাদের তো পার্লামেন্ট রয়েছে, সেই পার্লামেন্ট ল তৈরি করে, আইন তৈরি করে, অ্যাক্ট তৈরি করে। সেই অ্যাক্ট যদি তুমি লঙ্ঘন করো তখন তুমি কোর্টে যেতে পারো, তখন সেটা অপরাধ হিসেবে গণ্য হয়। তাই এই 45 আর্টিকেলের মধ্যে 0 to 14 এজ যেটা ছিল সেটাকে আমরা ভারতীয় সংবিধান দ্বারা 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত, এখানে 0 থেকে, এখানে যেটা দেওয়া ছিল সেটা 0 থেকে 14, কিন্তু 0 থেকে 14টা না রেখে মানে পুরোটা নয়, 6 থেকে 14 বছর পর্যন্ত যে এজটা রয়েছে সেই 6 থেকে 14 বছর পর্যন্ত এজটাকেই আমরা 21-এর এ ধারাতে নিয়ে গেছিলাম। এই 21-এর ধারাটাকে বলবৎ করার জন্য বা সেটারই ফলস্বরূপ 21-এর যে ধারাটা ছিল 2002 সালে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করা হয়, এবং 86 অ্যামেন্ডমেন্ট ছিল, সেটার দ্বারা এই 2009 সাল যেটা ছিল সেই 2009 সালে আরটিই অ্যাক্ট যেটা ছিল, সেই আরটি অ্যাক্টটা, এডুকেশন যে অ্যাক্টটা ছিল সেই এডুকেশন অ্যাক্টটা পাস হয়, 2009 সালে পাস হয়। এখানে লেখা আছে 2009 সালে কিন্তু পাস হয়েছিল, এবং 26শে আগস্ট লেখা আছে, কারণ এটা 26শে আগস্ট আমাদের, তোমরা জানো যে কোনো একটা আইন যখন তৈরি হয় সেখানে আমাদের প্রেসিডেন্ট সিগনেচার করে তখন সেটা আইনে পরিণত হয়। তো তিনি এই তারিখে সইটা করেছিলেন এই আরটি অ্যাক্টটাতে। তবে এই অ্যাক্টটা তখনই কিন্তু কার্যকর হয়নি। কার্যকরের সময়টা দেখো এখানে লেখা আছে, কার্যকর যখন হয়েছিল কার্যকরের সময়কালটা ছিল 1 এপ্রিল 2010।
2010 সালে প্রথম 1 এপ্রিল যেটা ছিল সেই সময় কিন্তু এই আইনটা কার্যকর হয়েছিল। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে আমরা আম আইনের আইনের মূল যে অংশগুলো রয়েছে সেখানে যাব। কিন্তু তার আগে এই জিনিসটা জানা প্রয়োজন যে সময় কার্যকর হয়েছিল, 2010 সালে যে সময় কার্যকর হয়েছিল সেটা কিন্তু পুরো দেশ জুড়েই হয়েছিল এক্সেপ্ট ছিল জম্মু অ্যান্ড কাশ্মীর। এখন লাগু আছে কিন্তু সেই সময় যখন লাগু করা হয়েছিল সেই সময় এক্সেপ্ট ছিল জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর কিন্তু তখন সেই পর্যন্ত লাগু করা হয়নি। এরপরে যেটা আসছি যে আমাদের এই যে আইন যেটা রয়েছে এটার মধ্যে লেখা হয়নি, যদিও তোমরা লিখতে পারো। এই আরটি অ্যাক্ট যেটা রয়েছে সেই আরটি অ্যাক্টটায় টোটাল চ্যাপ্টার যেটা রয়েছে সেই টোটাল চ্যাপ্টারটা হচ্ছে 7। আর ধারা যেটা রয়েছে টোটাল ধারার সংখ্যা হচ্ছে, অধ্যায়ের সংখ্যা হচ্ছে 7টা। আর ধারা যেটা রয়েছে টোটাল ধারার সংখ্যা হচ্ছে 38। আবার বলছি এটা হয়তো বড় হতে পারে, কিন্তু বড় করার একটাই অর্থ হচ্ছে যে পুরোটা যদি ডিটেলসে জানতে হয়, পুরোটা যদি ঠিকঠাকভাবে জানতে হয় তাহলে ভিডিওটা বড় হবে, এবং সেক্ষেত্রে তোমাদেরকে আহ, পুরোটা জানার জন্য পুরোটা শোনাটাও প্রয়োজন রয়েছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আরটি অ্যাক্ট 2009 যেটা হয়েছিল, সেই 2009-এর উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল যে শিক্ষা যেটা রয়েছে সেই শিক্ষাকে মৌলিক অধিকার করা। আমি তো বললাম যে 21-এর এই যে ধারাটা রয়েছে সেটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে পড়ছে, অর্থাৎ মৌলিক অধিকারের মধ্যে রয়েছে। এবং এই যে ধারাটা রয়েছে সেই ধারাটার দ্বারা কি হয়েছে না, 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুকে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা। বিনামূল্যে এবং বাধ্যতামূলক। বিনামূল্যে বলতে টিউশন ফি কোনো লাগবে না, ইউনিফর্মের জন্য কোনো ফি নেওয়া হবে না, বুকস জন্য কোনো ফি নেওয়া হবে না, স্টাডি মেটেরিয়াল যদি কিছু দেওয়া হয় সেটার জন্য, বা বই যেটা হয় সেটার জন্য কোনো ফিজ নেওয়া হবে না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে থার্ড পয়েন্ট হচ্ছে শিক্ষার মান যেটা রয়েছে সেই শিক্ষার মানটা উন্নয়ন করা, সমতা বৈষম্যহীন শিক্ষা নিশ্চিত করা। অর্থাৎ মানে শিক্ষা যাতে সবার মধ্যে থাকে। কোনো একটা শিক্ষার্থী রয়েছে যে পিছিয়ে পড়েছে আর্থিক দিক থেকে, উম, তাকে সে শিক্ষার সুযোগ পাচ্ছে না, বা কোনো কারণবশত সে হয়তো শিক্ষা থেকে হারিয়ে গেছিলো, সে আবার ফিরে আসতে পারছে না, এরকম যাতে না হয়, সবার মধ্যে যাতে সমতা বজায় থাকে, সেই জিনিসটা নিশ্চিত করেছিল এই রাইট টু এডুকেশন অ্যাক্টটা। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে এটার প্রধান বৈশিষ্ট্যই কিন্তু এটা ছিল যে আরটিআই সংক্রান্ত প্রধান বৈশিষ্ট্য কি না, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, ফ্রি জিনিসটা কি সেটা বললাম, কম্পালসারি জিনিসটা হচ্ছে আবশ্যিক, মানে যে কোনো ভিত্তিতেই সেই শিক্ষার্থীকে আমরা স্কুলের মধ্যে ভর্তি নেব। কোনো ধরনের ফি বা চার্জ নেওয়া যাবে না, এবং পড়াশোনার সমস্ত খরচ সরকার বহন করবে। উন্নয়নী খাত যেটা রয়েছে সেটা যেমন ধরো বুকস, আমরা বললাম বুক, ইউনিফর্ম, মিড ডে মিল যে সমস্ত রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু বিনামূল্যে প্রদান করবে। এটা ছাড়াও মানে স্কুলের কিছু দায়িত্ব রয়েছে। যে কী দায়িত্ব রয়েছে না, প্রতিটি শিশুকে ভর্তি করা, স্কুলে নিয়মিত উপস্থিত যাতে তারা থাকতে পারে সেটা নিশ্চিত করা, পড়াশোনা সম্পন্ন করার সুযোগ তাদেরকে দেওয়া, এবং বিশেষ প্রয়োজনে শিশুদের জন্য ইনক্লুসিভ এডুকেশন প্রদান করা। ইনক্লুসিভ এডুকেশন আবার আবার কিছু কিছু জিনিস রয়েছে, এনডিপি রয়েছে, এই সমস্ত কিছু এনডিপি রয়েছে। তারপরে আবার কিছু আমরা পাবো এসএমসি রয়েছে। এই পয়েন্টগুলো আমরা পরে আস্তে আস্তে জানবো। নেক্সট হচ্ছে যে ভর্তি নীতি হচ্ছে যে বয়সের প্রমাণ ছাড়া কোনো শিশুকে ভর্তি নিতে অস্বীকার করা যাবে না। অর্থাৎ মানে যতটা সম্ভব ছাড় দিয়ে তাদেরকে, একজন শিক্ষার্থীকে আমাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, আপার প্রাইমারির ক্ষেত্রে যাতে আমরা ভর্তি নিতে পারি, সেই সমস্ত কিছু দিকটা এই আরটি অ্যাক্টের মাধ্যমে আমাদের লাগু করা হয়েছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যেটা এজ অ্যাপ্রোপ্রিয়েট ক্লাসে ভর্তি করানো বাধ্যতামূলক। এখন ব্যাপারটা হচ্ছে যে এজ অ্যাপ্রোপ্রিয়েট ক্লাসটা কি। আমরা তো জানি যে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুদেরকে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। এখন এই যে মানে শিশুদেরকে শিক্ষার কথাটা তুলে ধরা হয়েছে, এখানে কিন্তু এখানে কিন্তু এজ অ্যাপ্রোপ্রিয়েট কথাটা উল্লেখ করা আছে। মানে কোনো একটা শিক্ষার্থী যেমন ক্লাস তার এজ হচ্ছে 10 বছর বয়স, সে 10 বছর বয়সে ভর্তি হতে এলো, তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমরা তাকে ক্লাস 1-এ ভর্তি নেব, না 10 বছর বয়সে যদি সে 4-এ হয়, মানে অ্যাকর্ডিং টু দিস রুল, 6 মানে ক্লাস 1, 7 মানে হচ্ছে ক্লাস 2, 8 মানে হচ্ছে ক্লাস 3, এজ 9 মানে হচ্ছে ক্লাস 4। তো বা 9 এজ হলো, তাদেরকে ক্লাস 4-এ ভর্তি নেব, না ক্লাস 1-এ ভর্তি নেব, এটা হচ্ছে ব্যাপার, যে ক্লাস 4-5-এ ভর্তি নেব না ক্লাস 1-এ ভর্তি নেব, আবার প্রথম থেকে শুরু করবো না, সেটা বলছে না, সেরকম করা চলবে না। ক্লাস যে এইজ অনুযায়ী যে ক্লাসটা হচ্ছে, অর্থাৎ এইজ অনুযায়ী যদি ক্লাস 4 হয়
তাহলে তাকে সেই ক্লাসে ভর্তি করতে হবে। এবং সেক্ষেত্রে তাদেরকে আলাদাভাবে যে সমস্ত আমরা পড়বো ট্রেনিংয়ের ব্যাপারটা রয়েছে, সেই জিনিসটা কিন্তু করার মাধ্যমে শিক্ষকদের সেটা দায়িত্ব রয়েছে এবং তার মাধ্যমে তার পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। নেক্সট হচ্ছে যে ট্রান্সফার সার্টিফিকেট ছাড়া ছাত্রকে ফিরিয়ে দেওয়া যাবে না, মানে ট্রান্সফার যদি কোনো সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে ছাত্রকে ফিরিয়ে দেওয়া যাবে না। নেক্সট পয়েন্ট বলছে নো ডিটেনশন পলিসি। নো ডিটেনশন পলিসিটা হচ্ছে যে আগে, এটাও খুব ইম্পর্টেন্ট, এই পার্টটা যেটা রয়েছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট পার্ট। নো ডিটেনশন পলিসি, এখান থেকে অনেকবার প্রশ্ন এসছে বা এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে নো ডিটেনশন পলিসিটা কি বা কোন বছর এটার সংশোধন করা হয়। এটা দেখো 2019 সালে এটার কিন্তু সংশোধন করা হয়। কি হয়েছে নো ডিটেনশন পলিসি, আগে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত ফেল করা যেত না, কিন্তু 2019 সালে সংশোধন করা হয় এবং সেক্ষেত্রে বলা হয় মানে ক্লাস আপ টু 8 পর্যন্ত পাস ফেলটা তুলে দেওয়া হয়েছিল। এবং এক্ষেত্রে ক্লাস 5 ও 8-এর সমাপনী পরীক্ষা সেক্ষেত্রে হতে পারে এবং পরীক্ষায় পাশ করলে তো পাসের ব্যাপারটা থাকছেই। যদি ফেল করে, তখন সেক্ষেত্রে কী হবে, মানে 5 আর 8-এর ক্ষেত্রে, এখানে 5 আর 8-এর ক্ষেত্রে ইয়ারলি এক্সামের কথাটা বলা হয়েছে। 5 আর 8-এর ক্ষেত্রে ইয়ারলি যে এক্সামটা হয় সেটার কথা বলা হয়েছে। যদি সে প্রার্থী যে প্রার্থীকে থাকবে সে যদি ফেল করে থাকে তখন কি করবে না, তখন সেক্ষেত্রে একটা টাইম দেওয়া হবে, যে টাইমের পরে আবার এক্সাম নেওয়া হয়। সেক্ষেত্রে সেই এক্সামটা যদি আবার ফেল করে, মানে একটা টাইম দেওয়া থাকে, 2 মাস সময় দেওয়া থাকে আবার পরীক্ষা নেওয়ার, সেক্ষেত্রে যদি আবার ফেল করে তখন সেক্ষেত্রে ফেল করানো যেতে পারে। কিন্তু এই ফেল করানো যেতে পারে যেটা, সেটা হচ্ছে সেইটা সেই সমস্ত স্টেট, পার্টিকুলার স্টেটের ক্ষেত্রে মানে অধিকার দেওয়া আছে, রাজ্যের ক্ষেত্রে অধিকার দেওয়া আছে যে তাকে সেই জায়গাটাতে রাখবে না তুলে দেবে। এটা কিন্তু হচ্ছে রাজ্যের দায়িত্ব, সেটা বলা আছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে স্কুলের অবকাঠামোগত উন্নয়ন, মানে স্কুল যেটা থাকবে সেই স্কুলটার ইনফ্রাস্ট্রাকচার কীভাবে এই অ্যাক্টের মাধ্যমে ঠিক করে দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে একটা স্কুলে পর্যাপ্ত কক্ষ থাকতে হবে, শিক্ষক ছাত্রের অনুপাত বজায় থাকবে, আমরা পরে পড়ছি কীরকম অনুপাত বজায় থাকে বা কী ব্যাপার রয়েছে। সেফ ড্রিঙ্কিং ওয়াটার থাকতে হবে, সেপারেট টয়লেটস থাকতে হবে শিশু মানে গার্লস এবং বয়েজদের জন্য, প্লেগ্রাউন্ড থাকতে হবে, বাউন্ডারি ওয়াল থাকতে হবে এবং কিচেন সেট থাকতে হবে। অর্থাৎ সেপারেটভাবে মিড ডে মিলের যে ব্যবস্থা রয়েছে সেই মিড ডে মিলের ব্যবস্থাটা সেপারেটভাবে রাখতে হবে। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো টিচারের যে রেশিওটা সেটা এখানে বলা আছে। টিচার রেশিও যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যেটা রয়েছে 1 থেকে 5 পর্যন্ত 1:30, অর্থাৎ একজন শিক্ষক বা শিক্ষিকা থাকলে 30 জন তিনি থাকবেন, 30 জন প্রতি 30 জন ছাত্রছাত্রীর জন্য, এবং ক্লাস 6 থেকে 8 পর্যন্ত হচ্ছে 1:35, 1:35। এক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখা দরকার যে যদি প্রশ্নকর্তারা এই জিনিসটা প্রশ্ন করেন যে শিক্ষক এবং শিক্ষার্থীর রেশিওটা কত, যাতে এইটা আমাদের মাথার মধ্যে না গুলিয়ে যায় বা আমাদের এটা মাথা থেকে বাইরে না চলে যায় যে কোনটা আগে প্রশ্ন করা হয়েছে, মানে 35:1 যাতে না হয়ে যায় বা 1:35 যাতে না হয়ে যায়। এই জিনিসটা যেভাবে প্রশ্ন করা হচ্ছে সেই অনুযায়ী যাতে অনুপাতটা বজায় থাকে। এখন এখান থেকে আরেকটু এই জিনিসটাকে এক্সপ্লেন করা যেতে পারে, সেটা হচ্ছে কীরকম, যে চিলড্রেনের সংখ্যা এখানে তো 30 আছে, কিছু পার্টিকুলার নাম্বার রয়েছে, যেমন চিলড্রেনের সংখ্যা যদি 60 আপ টু 60 পর্যন্ত থাকে, তাহলে আপ টু 60 পর্যন্ত থাকলে 2 জন শিক্ষক থাকবেন, আপ টু 60 পর্যন্ত থাকলে 2 জন শিক্ষক থাকবেন। যদি আপ টু 90 পর্যন্ত থাকে তখন 3 জন শিক্ষক থাকবেন। যদি আপ টু 120 পর্যন্ত থাকে তখন সেক্ষেত্রে 4 জন শিক্ষক থাকবেন, এবং অ্যাবাভ যদি 150 থাকে, যদি 150-এর ওপরে থাকে তখন সেক্ষেত্রে 4 জন শিক্ষক থাকবেন এবং একজন হেড টিচার থাকবেন, এটা হচ্ছে অ্যাবাভ 150 হলে। এরপরে হচ্ছে যে টিচার কোয়ালিফিকেশান রোল। টিচার কোয়ালিফিকেশান রোল হচ্ছে এখানে দেখো দেওয়া আছে যে আরটি অনুযায়ী অবশ্যই এনসিটি নির্ধারিত যোগ্যতা থাকতে হবে, প্রাথমিক স্তরে ডিএলএড এবং টেট পাস আবশ্যক, মানে শিক্ষক যেটা রয়েছে শুধুমাত্র শিক্ষকদের শিক্ষকরা কেমনভাবে সেখানে কোয়ালিফাই করে একটা
পরীক্ষার দ্বারা তারপরে নিযুক্ত হবেন একটা প্রাথমিক স্কুলের ক্ষেত্রে। শুধুমাত্র এই জিনিসটা নয়, আরও অনেক কিছু মানে স্কুলের পরিকাঠামো, স্কুলের ছাত্রছাত্রীর যে রেশিও, সমস্ত কিছুই এই জিনিসটার মধ্যে তুলে ধরা হয়েছে। সুতরাং টিচার কোয়ালিফিকেশান অ্যান্ড রোলটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। টিচারের কী দায়িত্ব রয়েছে না, টিচারের দায়িত্ব হচ্ছে বাচ্চাদের নিরাপত্তা রাখা, চাইল্ড সেন্ট্রিক শিক্ষা, অর্থাৎ শিশুদের মতো করে শিক্ষা প্রদান করা, ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী সহায়তা এবং সিসি অনুযায়ী মূল্যায়ন। আমার ইচ্ছে আছে যে পরবর্তী ভিডিওর ক্ষেত্রে এই সিসি মূল্যায়ন যেটা রয়েছে এটা একটা এক্সাম্পলের মাধ্যমে, মানে একটা গণিত একটা সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টের ক্ষেত্রে আমরা মূল্যায়নটা করব, সেটা পুরোটা এক্সপ্লেন করে আমি ব্যাখ্যা করব। কারণ এটা শুধুমাত্র আরটি অ্যাক্টের ভিডিও, তাই এই একটা ভিডিওতে মানে ওটা অনেকটা হয়ে যাবে, ওটা শুধুমাত্র ওটা হয়তো 5-10 মিনিট লেগে যাবে। এই ভিডিওতে শুধুমাত্র আমরা এই ছোটো ছোটো পার্টগুলো যেগুলো রয়েছে, এটা আরটি অ্যাক্টের সাথে ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো আমরা জানবো। আরটি অ্যাক্ট যেটা রয়েছে সেটাকে সিসি যেটা রয়েছে সেটাকে মূল্যায়ন করা। সিসি মূল্যায়ন করা বলতে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভলিউশন, অর্থাৎ শিশু সারা বছরে যেটা শিখছে সেটার আচরণের উপর ভিত্তি করে সর্বাঙ্গীন এবং ধারাবাহিক মূল্যায়ন করব। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভলিউশন বা সিসিই, এটাই যেটা আমরা এখানে পড়লাম, অর্থাৎ এই জায়গাটাতে পড়লাম, সেটা একটু বিস্তৃত আকারে বলা আছে আর কি। যে সারা বছর ধরে মূল্যায়ন করব, হোমওয়ার্ক যেটা থাকবে সেই হোমওয়ার্কের চাপ কম থাকবে, বিহেভিয়ার, আচরণ, স্কিলস, পার্টিসিপেশন সমস্ত কিছুই বিবেচনা করে তার একটা সিসি ইভলিউশন বা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভলিউশন করবো আমরা। আমরা বললাম যে এটা একটা সাবজেক্ট অনুযায়ী বা সাবজেক্টের উপর বা সমস্ত কিছুর উপর করে আমি একটা এক্সাম্পলের মতো আনার চেষ্টা করব। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে কর্পোরাল পানিশমেন্ট নিষিদ্ধ, অর্থাৎ এই যে আরটি অ্যাক্ট রয়েছে, ইট প্রহিবিটস পানিশমেন্ট। শুধুমাত্র পানিশমেন্ট বলতে শুধুমাত্র ফিজিক্যাল পানিশমেন্ট নয়, নট অনলি ফিজিক্যাল পানিশমেন্ট, এটা মেন্টাল হ্যারাসমেন্ট যেটা রয়েছে সেই মেন্টাল হ্যারাসমেন্টটাও কিন্তু এটা প্রহিবিট করছে। মেন্টাল হ্যারাসমেন্ট যেটা হয়, মেন্টাল হ্যারাসমেন্টটাও কিন্তু প্রহিবিট করছে এই আরটি অ্যাক্ট। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গ যেটা আরটি অ্যাক্ট প্রয়োগ হয়েছে সেই প্রয়োগের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস রয়েছে যেটা ইন্টারভিউতে কাজে লাগবে। এই যে সরকারি স্কুল যেখানে রয়েছে সেই আরটি অ্যাক্টটার যেটা প্রয়োগ করা হয়েছে মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেখানে সেই সমস্ত সরকারি স্কুলে যেমন কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী ইত্যাদির মাধ্যমে শিক্ষার, আরটি অ্যাক্টটা তো শিক্ষার প্রসারের জন্য করা হয়েছে, তো শিক্ষার প্রসারের জন্য কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী এই সমস্ত মাধ্যম দ্বারা শিক্ষার মানে প্রবেশাধিকারের উন্নতি করানোর একটা লক্ষ্য হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। মিড ডে মিলের এবং বৃত্তির কারণে এক্ষেত্রে ড্রপ আউট যেটা হয়, স্কুল ড্রপ আউট হয়, স্কুল থেকে ছেড়ে দেয় যেটা, সেগুলোর রেট কিন্তু কমেছে। শিক্ষক ছাত্র এগুলো তো আমাকে বলতেই হবে যে মানে শিক্ষক ছাত্র হয়তো স্কুলে সেরকম পরিমাণ শিক্ষক নেই, কিন্তু আমাদেরকে যদি আরটি অ্যাক্ট প্রয়োগে স্পেসিফিক করে বলে তখন সেক্ষেত্রে এটা উল্লেখ করতে হবে যে কিছু বছর ধরে টেটের দ্বারা শিক্ষক শিক্ষিকার নিয়োগ চলছে এবং এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে সমস্ত স্কুলগুলো রয়েছে, প্রাথমিক স্কুলগুলো রয়েছে, সেক্ষেত্রে তাদের শিক্ষার এটার দ্বারা প্রবেশাধিকার উন্নতি ঘটানো হচ্ছে। শিক্ষায় পাড়ায় শিক্ষালয় যেটা রয়েছে সেটার দ্বারা আরটির চাইল্ড ফ্রেন্ডলি লার্নিংয়ের সাথে সামঞ্জস্য করা হয়েছে। বাংলা শিক্ষা পোর্টাল করা হয়েছে যাতে ছাত্র শিক্ষকের ডেটা ট্র্যাকিং করা যায়। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আরটির গুরুত্ব কী না, দেখো শিশুর জন্য বা মানে সমস্ত কিছু যেটা রয়েছে সমস্ত কিছু একটা জিনিস হিসেবে আমরা ধরতে পারি। শিক্ষাকে মৌলিক অধিকার দেওয়া, স্কুলের বই, খাবার সমস্ত কিছু বিনামূল্যে, সমতা বা ডিগনিটি, বৈষম্যহীন পরিবেশ যাতে তার মধ্যে বৈষম্যহীন পরিবেশ তৈরি করা। এরপরে শিক্ষকের দায়িত্ব, এটাও আমরা পড়লাম। আর সমাজের জন্য ধনী দরিদ্র যাতে সবাই শিক্ষার অধিকার পায় সেই জিনিসটা। এবারে আরটি একটা কিছু সমস্যাও রয়েছে, আমরা দেখতে পাই, হয়তো আমাদের মাথার মধ্যে পড়তে পড়তে এই জিনিসটা চলে আসবে যে আচ্ছা আমরা এত কিছু পড়লাম, এত কিছু তো দেখতে পাই না। এটাই হচ্ছে সমস্যা, আমাদেরকে আইনের এক লেখা থাকে আর সেটার ইমপ্লিমেন্ট সঠিকভাবে বা পুরোপুরিভাবে অনেক ক্ষেত্রে আংশিকভাবেও সম্পন্ন হয় না। তো সেক্ষেত্রে তো তার অসুবিধাগুলো থাকবেই। অসুবিধাগুলো হচ্ছে শিক্ষক স্বল্পতা, প্রশিক্ষণ যেটা রয়েছে সেখানে প্রশিক্ষণের প্রয়োজন হয়, পরিবারগুলোর মধ্যে সচেতনতার অভাব রয়েছে যার জন্য সেক্ষেত্রে থাকে, এখন হয়তো কমেছে, কিন্তু অনেক ক্ষেত্রে তারা সন্তানকে তাদের ব্যবসার কাজে নিযুক্ত করতে মানে বেশি ভালো মনে করে স্কুলে যুক্ত থাকার থেকে। এই সমস্তগুলো এটা হচ্ছে অসুবিধার মধ্যে পড়ছে। এরপরে আমি যে সমস্ত কোশ্চেন্সগুলো ছিল সেই কোশ্চেন্সগুলো তোমাদের জন্য রাখা আছে, যে কোশ্চেনগুলো এই এই যে প্রশ্ন যেগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা নিজেরাই তৈরি করতে পারো। তবে এই ক্ষেত্রে একটা পার্ট রয়েছে যে পার্টটা আমাদের একটু জানতে হবে, এখানে উল্লেখ করা নেই। সেটা কি
সেটা হচ্ছে যে আমাদের যে ওয়ার্কিং ডেজগুলো, আমাদের যে শিক্ষক রয়েছেন সেই শিক্ষকের ওয়ার্কিং ডেজগুলো কীরকম রয়েছে। একজন শিক্ষক হিসাবে 1 টু 5 যেটা রয়েছে, সেই ক্লাস 1 টু 5 পর্যন্ত 200, টোটাল 200 ওয়ার্কিং ডেজ প্রয়োজন হয়। আর যদি 6 টু 8 রয় 6 টু 8 ক্লাস হয়, তখন সেক্ষেত্রে প্রয়োজন হয় টোটাল 220 ওয়ার্কিং ডেজ। যদি আওয়ার বলি তখন সেক্ষেত্রে হচ্ছে 800 আওয়ার্স। আর যদি আপার প্রাইমারি বলি সেক্ষেত্রে হচ্ছে 1000 আওয়ার্স। সেক্ষেত্রে হচ্ছে 1000 আওয়ার্স। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের প্রাইমারি স্কুল যেটা রয়েছে সেই প্রাইমারি স্কুলের ক্ষেত্রে আমাদের যে ডিস্টেন্সটা হবে সেটা হচ্ছে ঘর থেকে 1 কিলোমিটার হওয়ার প্রয়োজন রয়েছে। আর আপার প্রাইমারি যদি আমরা দেখি, আপার প্রাইমারির ক্ষেত্রে বাড়ি থেকে যে ডিস্টেন্সটা থাকবে সেটা হচ্ছে মিনিমাম 3 কিমি। এটা বলা আছে আরটি অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে, আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। তোমার যদি ভালো লেগে থাকে ভিডিওসগুলো, তোমরা সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো, এবং তোমাদের যদি আমি পুরোটার পিডিএফটা টেলিগ্রাম লিঙ্কে দিয়ে দেবো। তোমাদের টেলিগ্রাম যে লিঙ্কটা আমি কমেন্টে পিন করে দেবো, সেক্ষেত্রে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে এই পিডিএফটা পেতে পারো। এবং তোমাদের যদি কোনো পার্টিকুলার টপিকের উপরে মনে হয় যে এটা একটু জানার প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ।